জয় মা। গুড মর্নিং, ক্লাস 10। তোমাদের সকলেই আশা করি মায়ের কৃপায় ভালো আছো, ঠাকুরের কৃপায় সুস্থ আছো। তোমাদের যে সমস্ত ক্লাসগুলো করে আমরা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিচ্ছি, সেগুলো মনে হয় তোমরা সঠিকভাবে দেখছো না, বা তোমাদের গ্রুপে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে বিভিন্ন সাবজেক্টে, সেগুলো সম্ভবত তোমরা ফলো করছো না। তো আবারও বলছি, সেগুলো কিন্তু ফলো করো, তোমাদের সুবিধে হবে, অসুবিধে কিছুই হবে না, সুবিধে হবে। ঠিক আছে, তোমাদের ক্ষতি কিছু হবে না, লাভই হবে। তো দেখো, আমি আগের দিন ভেদ শুরু করেছি, ভেরিয়েশন কিছুটা করেছি। তার অ্যাসাইনমেন্ট আমি দিয়েছিলাম, মানে গ্রুপে বোঝা দেওয়া হয়নি। আজকে দুটো দিয়ে দেওয়া হবে একসঙ্গে, দুটো অ্যাসাইনমেন্ট আজকে একই সঙ্গে দিয়ে দেওয়া হবে গ্রুপে, তোমরা কিন্তু দেখবে। আর আজকে ভেদটা দেখি পুরোপুরি শেষ করা যায় কিনা। দেখো, আমি একটা অঙ্ক লিখে রেখেছি। বলেছি আগের দিন 3 রকমের ভেদ হয়: সরল ভেদ, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদ। দুটো চলরাশির মধ্যে যদি এমন সম্পর্ক থাকে যে তাদের মানের অনুপাত ধ্রুবক, তাহলে আমরা বলি যে তারা পরস্পর সরলভেদে আছে। আর যদি তাদের মানের গুণফল যদি ধ্রুবক হয়, একটার মান এবং অন্যটার অনুরূপ মানের গুণফল যদি ধ্রুবক হয়, তাহলে আমরা বলি তারা ব্যস্ত ভেদে আছে। এবং দুটি ক্ষেত্রেই এই ধ্রুবকটিকে বলা হয় ভেদ ধ্রুবক, ভেরিয়েশন কনস্ট্যান্ট। ভেদ ধ্রুবক বলা হয় সাধারণত ধ্রুবকের মান 0, 1 বা -1 হয় না, তোমাদের আগে বলেছি আমি। তবে হ্যাঁ, মাইনাস নেগেটিভ হতে পারে। নেগেটিভ হলে আবার কি হবে সেটাও বলেছি তোমাদের। তারপরে যৌগিক ভেদের উপপাদ্য তোমাদের বলেছি যে 3টে চলরাশি যদি এমন হয় যে যার একটা অন্য দুটোর গুণফলের মানে সঙ্গে সরলভেদে থাকে, তাহলে বলা হয় যে ওই রাশিটা ওই দুটোর সঙ্গে ব্যস্ত যৌগিক ভেদে আছে। ঠিক আছে, যদি এরকম হয় যে এক্স ওয়াই জেড 3টে চলরাশি এমন, যদি এক্স ভ্যারিজাস ওয়াই যখন জেড স্থির আর এক্স ভ্যারিজাস জেড যখন ওয়াই স্থির, তাহলে এক্স ভ্যারিজাস ওয়াই জেড হবে যখন ওয়াই আর জেড ওয়াই পরিবর্তনশীল। এটাকে যৌগিক ভেদের উপপাদ্য বলা হয়। তোমাদের বলা হয়েছিল, তোমাদের বইতে আছে, তোমরা মুখস্থ করে নেবে, কারণ এটাও অনেক সময় পড়ে। তো কতগুলো অঙ্ক আমি আগের দিন দেখিয়েছিলাম, ভেদের কতগুলো ধর্মাবলী করিয়েছি তোমাদের। আজকে দেখো, এরপর একটা অঙ্ক লিখে রেখেছি, এটা তোমাদের বইতেই সম্ভবত আছে। ওয়াই দুটো চলের সমষ্টির সমান, যার একটি এক্সের সঙ্গে সরলভেদে এবং অপরটি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে x সমান 1 হলে y সমান -1 বলা আছে, আর x সমান 3 হলে y সমান 5 বলা আছে। মানে এখানে x এবং y এর দুই প্রস্থ মান দেওয়া আছে, দুই প্রস্থ মান দেওয়া আছে। তাহলে x আর y এর মধ্যে এক্স্যাক্ট যে অ্যালজেব্রিক রিলেশন সেইটা বের করতে হবে, বীজগাণিতিক যে সম্পর্ক সেইটা বের করতে হবে। মানে এক্সকে ওয়াই এর আকারে অথবা ওয়াইকে এক্স এর আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, সেইভাবে বের করতে হবে। দেখো, আমাদের এখানে কী হচ্ছে, আমরা ধরি ওয়াই সমান a প্লাস বি। দেখো বলেছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, তাহলে ওয়াই সমান a প্লাস বি, মানে এখানে a একটা চলরাশি, b একটা চলরাশি। ঠিক আছে, তারপর বলেছে যার একটি x এর সঙ্গে সরলভেদে থাকে, তাহলে এখানে আমরা কি করব, যেখানে আমি এখানে a ভ্যারিজাস x করতে পারি অথবা b ভ্যারিজাস x করতে পারি, ওটা কোনো ব্যাপার নয়। তাহলে আমি লিখছি a ভ্যারিজাস x এবং b ভ্যারিজাস 1/x। দেখো, সব অল্টারনেটিভ হয়ে যায়, a ভ্যারিজাস 1/x করতে পারো, b ভ্যারিজাস 1/x করতে পারো, অসুবিধা নেই। তো সেটাই বলেছি, একটা হচ্ছে এক্স এর সঙ্গে সরলভেদে আর একটা এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এটি বলা আছে। তাহলে তারপরে দুপ্রস্থ মান দেওয়া আছে এবং এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক তোমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো তাহলে এইটা তো আমরা লিখে ফেলেছি। তাহলে এখানে দেখো দুটো ভেদ সম্পর্ক আছে,
ওয়াই ভ্যালুস এক্স আর বি ভ্যালুস 1/x, মানে আমাদের দুটো আলাদা আলাদা ভেদ ধ্রুবক ধরতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, অতএব a সমান হবে k1x আর b সমান হবে k2/x, k2/x, যেখানে k1 ও k2 দুটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এটা বলতে আমি বলেছি আগে যে সবসময় যখনই তুমি k1 k2 বা k লিখবে তখনই সেটি ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, তো লেখা হয়েছে। তো তাহলে দেখো y সমান আমরা কি পাচ্ছি, অতএব y সমান পাচ্ছি দেখো k1x প্লাস k2/x। এইটা হচ্ছে সম্পর্ক ঠিক নয়, এটা y কে x এর আকারে লেখা হয়েছে, কিন্তু দেখো এখানে দুটো মান অজানা আছে, k1 এবং k2 কিন্তু আমরা জানি না, অজানা ধ্রুবক। ঠিক আছে, ওই ধ্রুবক দুটোর মান বের করতে হবে কোথা থেকে, এই যে দুপ্রস্থ মান দেওয়া আছে, দুপ্রস্থ মান বলা হচ্ছে, এক প্রস্থ মান হচ্ছে 1 আর -1, মানে x এর মান 1 হলে y এর মান -1, আরেক প্রস্থ মান হচ্ছে x এর মান 3 হলে y সমান 5। তাহলে প্রথম শর্তে আমরা বসিয়ে দেবো আর দ্বিতীয় শর্তটাও বসিয়ে দেবো, তাহলে দুটো ইকুয়েশন করবো। প্রথম শর্তে আমরা পাবো, প্রথম শর্তে দেখো এই যদি x এর মান 1 বসাই তাহলে k1 প্লাস k2 হবে, k1 প্লাস k2 সমান দেখো -1 হবে, এই প্রথম শর্ত। আমি এটা এক লাইনে লিখে দিলাম, তুমি লিখতে পারো প্রথম শর্তে x সমান 1 হলে y সমান -1 হতে হবে, এটা লিখতে পারো k1 × 1 k2/1 -1, তাহলে এইটা পাবো। ঠিক আছে, দ্বিতীয় শর্তে দেখো, দ্বিতীয় শর্তে আমরা আরেকটা পাচ্ছি কি না, দেখো x সমান যখন 3 তখন y সমান 5, তাহলে x সমান 3 হলে এটা কি হবে 3k1 আর এটা হবে k2/3, k2/3 সমান দেখো 5। এইটা এখন এটাকে এরকম রাখলে হবে না, আমরা কি করব 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে দেখো 9k1 প্লাস k2 সমান হবে 15। এই 2 নম্বর সমীকরণ, এই 1 আর 2 কে যদি আমরা সমাধান করি, অপনয়ন পদ্ধতি হোক যে কোনো পদ্ধতি হোক সমাধান করি, এই দুটি আমাদের লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন হয়েছে। এই দুটোকে সমাধান করে আমরা k1 k2 এর মান বের করব, দিয়ে এখানে বসিয়ে দিলেই কিন্তু y আর x এর মধ্যে সম্পর্কটা পেয়ে যাবে। তাহলে এই দুটোকে সমাধান করতে হবে। 1 নম্বর সমীকরণ k1 প্লাস k2 সমান -1, এটা 9k1 প্লাস k2 সমান 15। দেখো দুটোতেই k2 সহগ সমান আছে, 1 আছে, তার মানে অপনয়ন আমরা খুব সহজেই করে দেব। তাহলে আমরা কি লিখব, 1 ও 2 নম্বর সমীকরণ থেকে, 2 নম্বর সমীকরণ থেকে k2 অপনয়ন করে পাই, k2 অপনয়ন করে পাই, k2 অপনয়ন করছি মানে একটা থেকে আরেকটা বিয়োগ করব, আমরা 2 থেকে 1 বিয়োগ করব, 2 থেকে 1 বিয়োগ করে দিলেই সবচেয়ে সুবিধা হয়, 1 থেকেও 2 বিয়োগ করতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো k2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 9k1 -k1 মানে 8k1 হবে, আর 15 -1 -1 শুরু হবে, তার মানে দেখো k1 সমান আমরা 2 পেয়ে যাবো। অতএব দেখো k2 সমান কত হবে, যে কোনো একটা থেকে, 1 থেকে হোক 2 থেকে হোক k2 মান পেয়ে যাবে। k2 সমান -1 -k1 মানে -1 মাইনাস আবার 2, তার মানে দেখো k2 সমান -3 আসে। তাহলে k1 সমান একটা পেলাম, k2 সমান একটা পেলাম, বসিয়ে দাও এখানে, মান বেরিয়ে যাবে। অতএব দেখো আমরা পাচ্ছি y সমান k1x মানে 2x আর k2/x মানে প্লাস -3/x, এটা না লিখে একবারে -3/x। ঠিক আছে, এইটাই হচ্ছে সম্পর্ক, y সমান 2x - 3/x। অবশ্য অনেক সময় আবার এর সঙ্গে একটু বলে দেয় y আর x এর মধ্যে সম্পর্ক না নির্ণয় করতে বলে দেয়, তাহলে y এর মান এটা হবে কখন, x এর কোন মানের জন্য y এর মান এটা হবে, সেরকম বলতে পারে। y এর কোন মানের জন্য x এর কোন মানের জন্য y এর মান এইটা হবে, মানে এইটা মানে যে কোনো একটা মান বলে দেবো হয়তো 100 হবে কি 500 হবে ইত্যাদি বলে দেবো x এর কোন মানের জন্য। তখন কি করবো, y এর সেই মানটা বসাবো, দিয়ে x এর সেই মানটা বের করতে হবে, কোন মানের জন্য হবে সেটা বের করতে হবে।
সেটা একটু কঠিন হয়ে যাবে, সেটা কিন্তু এর থেকে একটু কঠিন হয়ে যাবে। এক্স এর মান বলা থাকে ওয়াই এর মানটা খুব তাড়াতাড়ি বের করতে পারবে, কিন্তু ওয়াই এর মান বলা থাকে এক্স এর অ্যাকচুয়ালি দুটো মান বেরিয়ে যাবে, দুটো মান বেরিয়ে যাবে, সেটার ক্ষেত্রে আবার একটু প্রবলেম আছে। তোমাকে আবার একটা ইকুয়েশন হবে, সেখানে একটা দ্বিঘাত সমীকরণ হবে, সেখান থেকে এক্স এর দুটো মান বের করতে হবে ইত্যাদি। ঠিক আছে, বা হয়তো এমন ওয়াইয়ের এমন একটা মান দিল, দিয়ে বললো এটা কি হতে পারে, এক্স এর কোনো মানের জন্য এটা ওয়াইয়ের মান কি এটা হতে পারে, এরকম একটা বলে দিল। মানে এমনভাবে বললো যেন এক্সের যে দ্বিঘাত সমীকরণটা পাবে সেখানে এক্সের মান অবাস্তব আছে। মূলত তার মানে বলতে হবে যে না, হবে না, সেটা তো সমাধান করেই বলতে হবে। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু হতে পারে। হয়তো বললো যেখানে ওয়াইয়ের এক্সের কোন মানের জন্য ওয়াইয়ের মান হয়তো বললো ধরো ওয়াইয়ের মান হয়তো বলে দিল, যাই হোক একটা বললো, হ্যাঁ যারা একটা বললো ধরো এখানে কিন্তু ওয়াইয়ের যে কোনো মান বলা থাকলে কিন্তু এক্স এর মান বেরোবে। এখানে এমনভাবে আছে তাতে ওয়াইয়ের যে কোনো মান বলা থাকলে সেটার জন্য সেটা কখন হবে, এক্স এর কোন মানের জন্য হবে সেটা বের করা যাবে, কারণ এখানে এক্স এর মান অবাস্তব আসবে না, এমনভাবে আছে ইকুয়েশনটা, তাতে করে তোমার ওয়াইয়ের একটা মান এই এক্স এর একটা মান বেরোবে। ঠিক আছে, তো এইটাতে হবে না, এটা যদি প্লাস থাকতো তাহলে এমন মান বলা যেত যাতে এক্স এর মানই না পাওয়া যায় ওয়াইয়ের একটা নির্দিষ্ট মানের জন্য। ঠিক আছে, তাকে সেটা পরের ব্যাপার, সেরকম অঙ্ক এলে আমি বলবো। তারপরে দেখো এরপরেও যে অঙ্কটি সেটি তোমাদের বইতে আছে, এটিও তোমাদের বইতে আছে। আমি আগে অঙ্কটা কি, অঙ্কটা হচ্ছে দেখো এক্স ডেসিমিটার গভীর কূপ খনন, এক্স ডেসিমিটার গভীর কূপ খনন করতে হবে। আচ্ছা, আমি অঙ্কটাকে এইভাবে লিখছি, এটা হচ্ছে কূপের গভীরতা, কূপের গভীরতা, গভীরতা। আচ্ছা, এরকম করে বললে হবে না, দেখে কূপের গভীরতা ঠিক আছে, এক্স ডেসিমিটার এরকম বলা আছে, এক্স ডেসিমিটার, আর খরচ খরচ হবে টাকায়। এরকম আমি এরকম করে অঙ্কটা লিখছি, কিন্তু এরকম করে অঙ্কটা বলা নেই, অন্যভাবে বলা আছে। বলছে যে 100 হলে 5,000 টাকা খরচ হয়, 100 হলে 5,000 টাকা খরচ হয়, 200 হলে 12,000 টাকা খরচ হয়, তাহলে 250 হলে কত খরচ হবে এটা বের করতে হবে। এখানে একটা জিনিস দেওয়া আছে যে ওই এক্স ডেসিমিটার গভীর কূপ খননের জন্য খরচ যেটা তার দুটো অংশ, একটা হচ্ছে এক্সের সঙ্গে সরল হয়ে যায়, আর একটা এক্সের স্কোয়ারের সঙ্গে সরল হয়ে যায়। এখানেও দেখো এই খরচের দুটো অংশ আছে, এ টাকা আমি বলি, তাহলে এ এর এখানে দুটো অংশ আছে, এ সমান এখানে মনে করো বি প্লাস সি এরকম আছে, এ সমান বি প্লাস সি, খরচের আবার দুটো অংশ আছে, একটা অংশ এক্সের সঙ্গে সরল বেঁধে আর একটা অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল বেঁধে আছে। এখানে বলা আছে বি ভ্যারিজ অ্যাজ এক্স আর সি ভ্যারিজ অ্যাজ এক্স স্কোয়ার, এইরকম বলা আছে। এক্স ডেসিমিটার গভীর কূপ খননের জন্য এইরকমভাবে বলা আছে যে যেটা খরচ হয় তার একটা অংশ হচ্ছে এক্সের সঙ্গে সরল বেঁধে, অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরল বেঁধে থাকে, এবং 100 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য 5,000 টাকা খরচ হয়, 200 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য 12,000 টাকা খরচ হয়, তার 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত খরচ হবে এটা বের করতে হবে। ঠিক আছে, অনেকটা ওই ধরনের মতো আগের জন্য পড়া হলো সেইটার মধ্যেই অঙ্কটা। তাহলে দেখো আমরা তো এখানে আমরা বি সমান k1 x পাবো, সি সমান k2 x স্কোয়ার পাবো, যেখানে k1 k2 কি হবে না অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক হবে। ঠিক আছে, এটা তো আমরা পাচ্ছি। তাহলে এখন আমরা a সমান কি পেয়ে যাচ্ছি না k1x প্লাস k2 x স্কোয়ার এরকম পাচ্ছি। মোট খরচ আমরা a ধরেছি, ওগুলো ধরে নিতে হবে, আমি লিখিনি একটু শর্টে করে দিয়েছি। ধরে নিচ্ছি যে মোট খরচ a টাকা, তার দুটো অংশ বি আসছে, বি এক্সের সঙ্গে সরল বেঁধে এবং সি এক্স স্কোয়ারের সঙ্গে সরল বেঁধে আছে, এই বলা আছে। তাহলে সেখান থেকে রেখে যাচ্ছে। এবারে দেখো এর মান 5,000 আছে, যখন এক্স হচ্ছে 100,
তাহলে প্রথম শর্তে আমরা পাবো, প্রথম শর্তে কি পাবো? প্রথম শর্তে দেখো আমরা বলেছি 5000 আর এখানে 100 বসাতে হবে, তাহলে 100 কে 1 প্লাস 100 স্কয়ার হবে 10000, 10000 কে 2 সমান দেখো 5000, এই কি হবে? তাহলে 100 দিয়ে ভাগ করা যাবে, তাহলে k1 প্লাস 100 k2 সমান দেখো 50 হবে। এইটি হচ্ছে এক নম্বর শর্ত। আবার দ্বিতীয় শর্ত দেখো, দ্বিতীয় শর্তে বলা আছে কি, দ্বিতীয় শর্তে বলা আছে যে 200 বেশি গুণ ইনপুট সমান, মানে x এর মান যখন 200 তখন a সমান 12000। তাহলে কি হবে না, 200 k1 200 এর স্কয়ার হলে 40000 হয়, 40000 k2 সমান দেখো 12000। এখানে 200 দিয়ে ভাগ চলে যাবে, তাহলে k1 প্লাস 200 k2 সমান হবে 60। এটি 2 নম্বর সমীকরণ। দেখতে পাচ্ছ ঠিক একই দুটি লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশন পাওয়া গেছে। এখান থেকে তোমরা k1 k2 মান বের করতে পারবে, দিয়ে এখানে বসালে a এর সঙ্গে x এর একটা সম্পর্ক পাবে। তারপরে x এর মান 250 বসালে a কত হয় সেটি বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটোকে সমাধান করে আমরা কি পাবো না, 1 আর 2 নম্বর সমীকরণ থেকে দেখো 1 আর 2 নম্বর সমীকরণ থেকে যদি আমরা k1 অপনয়ন করি, সমীকরণ থেকে k1 অপনয়ন করে পাই, এই জন্য তোমরা তোমাদের মতো করে করবে, আমি আমার মতো করে সঠিক করে দিচ্ছি, তোমরা যেমনভাবে তোমরা করো উপরে নিচে লিখে বিয়োগ করো ইত্যাদি সেভাবেই করবে। ঠিক আছে, তাহলে দেখো k1 যদি অপনয়ন করে দেবেন, এটা থেকে বিয়োগ করবো, তাহলে 100 k2 সমান হবে 10 পাই, 100 k2 সমান হচ্ছে 10। তার মানে দেখো k2 সমান হয়ে যাচ্ছে 1 এর 10। এই k2 এর মান আমরা k1 এবং এখানে 1 নম্বরে বসাবো, k2 এর মান যদি 1 এর 10 বসাই তাহলে এটা 10 হবে, এটা পাশে গিয়ে 40 হবে, তাহলে k1 এর মান হবে 40। অতএব k1 সমান হবে 40। আমি কিন্তু শর্টে করেছি, তোমরা যেভাবে সমাধান করার নিয়ম তোমরা সেভাবেই করবে। ঠিক আছে, তাহলে k1 আর k2 এর মান পেয়ে গেলাম। অতএব আমরা কি পাচ্ছি না, a সমান দেখো 40x প্লাস x স্কয়ার বাই 10 এরকম পেয়েছি, x স্কয়ার বাই 10 এরকম আমরা পেয়েছি। k2 এর মান কিন্তু 1 এর 10, এটা যেন মনে থাকে 1 এর 10 হবে, তাহলে x স্কয়ার বাই 10 এটা 40x। এরপরে আছে যদি x এর মান 250 হয় তাহলে এর মান কত আমরা এখান থেকে খুব ইজিলি বের করতে পারি। আমরা যদি বসাই যে x সমান 250 বসিয়ে পাই, বা x সমান 250 হলে a সমান কত হবে, a সমান হবে দেখো 40 ইনটু 250 প্লাস 250 ইনটু 250 ডিভাইড বাই 10 এরকম হবে। দেখো এটা কাটছে, একটা কাটছে, এটা 25, তাহলে এটা কত হচ্ছে, এটা 10000 হবে, 25 টাকা 100, হ্যাঁ 10000 হচ্ছে, আর এটা হবে 25 হচ্ছে 625, 6250, তাহলে হয়ে যাচ্ছে 16250। অর্থাৎ 250 ডেসিমিটার গভীর কূপখননের জন্য 16250 টাকা খরচ হবে। এটা কিন্তু ঐকিক নিয়মে হবে না, মনে রাখতে হবে, ঐকিক নিয়মে কিন্তু এটা মোটেই হবে না, কেননা এখানে তো দুটো অংশ আছে, খরচের দুটো অংশ আছে। আর ঐকিক নিয়মে যদি হয়ও তো ভেদের অঙ্ক করার সময় ঐকিক নিয়মে করা যাবে না, সেরকম অঙ্ক আছে, আমি দেখাবো, সেরকম অঙ্ক করাবো একটা। যাই হোক, এখানে কিন্তু ঐকিক নিয়ম মোটেই হবে না। 100 জন্য এত খরচ, 200 জন্য কি এটা আসছে, এমনিতে তো আসছে না। 200 জন্য কিন্তু 10,000 খরচ হওয়ার কথা, কত দেখো 12,000 খরচ হচ্ছে। আবার 250 জন্য যেটা খরচ হওয়ার কথা সেটা কিন্তু হয়নি, 16,250 হচ্ছে। সেরকম ভেদের নিয়মে, ভেদ তত্ত্বের সাহায্যে আমরা এটা সলভ করব। ঠিক আছে, সেই রকমই আরও অঙ্ক আছে, বলছি এটিও তোমাদের বইতে অঙ্ক আছে, যেমন শর্ট কোশ্চেন পড়ে, আমি এটা লিখে দিচ্ছি, অঙ্কটা শর্ট কোশ্চেন হিসাবে পড়ে দেখো। অঙ্কটা কিন্তু 2 নম্বরের শর্ট কোশ্চেন হিসাবে পড়তে পারে। এরপরে যেটা অঙ্কটা করাচ্ছি, আগে দুটো অঙ্ক করালাম ওগুলো কিন্তু বড় কোশ্চেন হিসাবে থাকে, ওটা 3 নম্বরের থাকে অঙ্ক, এটি 2 নম্বরে থাকতে পারে। হচ্ছে চোঙের আয়তন, চোঙের আয়তন, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের
দৈর্ঘ্যের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, তাই তো? এরকমই বলা আছে বোধহয়। হ্যাঁ, ঠিকই আছে। উচ্চতার বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে বর্গের এবং বর্গের বলতেই হবে, আর এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, সঙ্গে যৌগিক ভেদে আছে, কি বলা হয়? যৌগিক ভেদে আছে বা ভেদ সম্পর্ক যুক্ত, এরকম বলবো। ঠিক আছে। তারপর বলছে যে দুটো চোঙের ভূমির দৈর্ঘ্যের অনুপাত, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত যদি 2:3 হয়, দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:4 হলে তাদের আয়তন অনুপাত 5:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? আয়তনের অনুপাত কত? এটা দেখো, আয়তনের অনুপাতটা বলে দেওয়া থাকতে পারতো, সেক্ষেত্রে হয় ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত অথবা উচ্চতা অনুপাত বের করতে দিত। ঠিক আছে, দুটো বলা থাকে, আর একটা বের করতে অনুপাত কত বা নির্ণয় করো। এরকম ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলা আছে 2:3 আর উচ্চতার অনুপাত বলা আছে 5:4, 5:4 আছে। হ্যাঁ, তাহলে তাদের আয়তন অনুপাত কী হবে, এই ডিবেট করতে হবে। খুব ইজি। আমরা কী করবো না, আমরা ধরে নেবো ঘটে যা, ঠিক যেভাবে লিখে করতে হবে সেটাই বলছি, যে আর ভূমির ব্যাসার্ধযুক্ত বৃত্তের যুক্ত চোঙের ব্যাসার্ধযুক্ত এবং উচ্চতাযুক্ত চোঙের আয়তন ভি। তাহলে অ্যাকচুয়ালি কি বলা আছে তোমাকে? কত ভি দেখো, ভ্যারিজ আর স্কয়ার এইচ, এটি বলা আছে। ভি ভ্যারিজ আর স্কয়ার, এটা তোমাকে লিখতেই হবে, ভি ভ্যারিজ আর স্কয়ার এইচ। তার মানে কি দেখো, ভি সমান হচ্ছে কে আর স্কয়ার এইচ, এটা বলতে পারো কে আর স্কয়ার এইচ। কে অশূন্য ভেদ ধ্রুবক, এটি বলতে হবে। এরপর দুটো চোঙের ক্ষেত্রে আলাদা আলাদা মতো করতে হবে। এবারে দেখো, দুটো চোঙের ব্যাসার্ধ আমরা R1 R2 ধরবো, উচ্চতা H1 H2 ধরবো, আর আয়তন V1 V2 ধরবো। ঠিক আছে, দুটি চোঙের ভূমির ব্যাসার্ধ R1 ও R2, উচ্চতা H1 ও H2 এবং আয়তন যথাক্রমে, উচ্চতা যথাক্রমে এবং আয়তন যথাক্রমে V1 ও V2 হলে, দেখো এখানে ক্যাপিটাল লিখেছি, আমি এখানে স্মলে লিখেছি। ঠিক আছে, এটা একটু খেয়াল করবে, এখানে যা আছে সেগুলো যেন না। ঠিক আছে, একটু অন্য ধরলে ভালো বলে, তাহলে আমরা কি পাচ্ছি? শর্তে দেখো, তাহলে এখানে যদি R1 বসাই আর H1 বসাই, তাহলে V1 হবে, V1 সমান আমরা পাবো K1 R1 স্কয়ার H1 আর K1 মানে এই হবে, এটা সবসময় এটা তো ভেদ ধ্রুবক, এটা সবসময় এটা পাল্টাবে না। আর V2 সমান হবে K ইনটু R2 স্কয়ার H2। এই তাহলে V1 V2 তোমাকে করতে হবে, V1 বাই V2 করবে। তাহলে এই ইস্যুটা পরে আমরা এই পদে দেখো, V1 বাই V2 সমান কি হচ্ছে, K R1 স্কয়ার H1 বাই K R2 স্কয়ার H2। এই তো কেটে গেল, অশূন্য যেহেতু কেটে গেল, আমরা এই দুটো কেটে দিতে পারছি। তাহলে দেখো অ্যাকচুয়ালি আসছে R1 বাই R2 হোল স্কয়ার ইনটু H1 বাই H2। এরপরে দেখো
এখানে বলাই আছে R1:R2 কত আর H1:H2 কত, এখানে লিখেই দেবে, সেখানে এখানে লিখে দেবে যেখানে R1:R2 সমান 2:3 আর H1:H2 সমান 5:4। তাহলে এখানে বসিয়ে দাও 2:3 মানে 2 এর 3 তার হোল স্কয়ার হবে, এটি হয়ে যাবে 4 9 ইনটু 5 এর 4, তাহলে এটি কেটে যাবে তোমার 5 এর 9, তাহলে 5:9 এটি হবে। V1:V2 সমান হয়ে যাবে 5:9, তাদের আয়তনের অনুপাত হয়ে যাবে 5:9, 4 এর 9 আর এটা হচ্ছে 5 এর 4, ঠিক আছে। 4 এর 9 ইনটু 5 এর 4, 4 4 কেটে গেল 5/9 হয়েছে। এটি হচ্ছে, তোমরা তো এমনিতেই জানো যে একটা চোঙের আয়তন হয় পাই আর স্কয়ারে, আমি বলেওছিলাম এর আগের দিন। তার মানে কি, পাইটা হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে একটা চোঙের আয়তন কি হবে না, ভূমির ব্যাসার্ধের বর্গ আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদ, ঠিক আছে। তেমনি একটা গোলকের আয়তন কি হবে না, ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে। তেমনি একটা শঙ্কুর আয়তনও হবে ওই ভূমির ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে, কেননা সেখানে হয় কি 1/3 পাই আর স্কয়ার ইচ্ছা হয়, 1/3 পাইটা ধ্রুবক, ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবারে দেখো এই অঙ্কটাও কিন্তু শর্ট কোশ্চেন পড়ে, এটা তো শর্ট কোশ্চেন, কারণ এমন কিছু বড় অঙ্ক নয়, আমি এটা অঙ্কটা লিখেছি বলে এত বড় হয়েছে, অঙ্কটা কিন্তু কষতে অত বেশি সময় নেই। এবারে দেখো 4 নম্বর অঙ্ক, এইটিও শর্ট কোশ্চেন, খুব ভালো, এটিও শর্ট কোশ্চেন। বলা আছে যে যদি বি ভ্যারিজ অ্যাজ এ কিউব হয়, 4 নম্বর, যদি বি ভ্যারিজ অ্যাজ এ কিউব হয় এবং বি এর বৃদ্ধি না এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, তবে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে, বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে, কি অনুপাতে হবে, এটি কিন্তু শর্ট কোশ্চেন আছে, অনুপাতে হবে। এখানে কিন্তু দেখো বি এর বৃদ্ধি, এ এর বৃদ্ধি হচ্ছে 2:3 অনুপাতে, মানে A1 আর A2 যদি দুপ্রস্থ মান ধরি A1 আর A2, তাহলে A1:A2 হচ্ছে 2:3, ঠিক আছে। A1:A2 সমান 2:3, তাহলে B1:B2 কত, এটি বের করতে হবে। আমরা এখানে দুপ্রস্থ মান ধরেও করতে পারি, ঠিক আছে। তো দেখো এইরকম বলা আছে যে অঙ্কটা এইভাবে করছি, যাবো একটু অন্যরকমভাবে করি, এই অঙ্কটা তো সেভাবে করা যেত, আমি করে ফেলেছি যখন আর করছি না, এই অঙ্কটাকে সেভাবে করছি। আমরা দুপ্রস্থ মান ধরবো, এখানে দুপ্রস্থ মান আমরা R1R2 আর H1H2 ধরতে পারবো, সেভাবে করতে পারবো। দেখো বলছি, যেখানে বলা আছে বি ভ্যারিজ অ্যাজ এ কিউব, তারপরে দেখো বি বাই এ কিউব সমান কি, এ বলে এখানে a not equal to 0 ভেদ ধ্রুবক, ভ্যারিয়েশন কনস্ট্যান্ট, হিস্ট্রিকেও অনেকে ছেড়ে দেয়। এবার বলেছে তাহলে এ আর বি এর দুপ্রস্থ মান, এখানে তো অ্যাকচুয়ালি দেখো আমরা বলেছিলাম যে বাঁ দিকে যে লিখা হবে সেটি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ডান দিকে যেটা আছে সেটা অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা ইন্ডিপেন্ডেন্ট। এ এর মানের জন্য বি এর মান বদলায়, তাহলে এ এর মানগুলো আগে লিখবো আর বি এর মানগুলো পরে লিখবো। তাহলে এ আর বি এর দুপ্রস্থ মানগুলো, এ এবং বি এর দুইপ্রস্থ মান A1 A2 ও B1 B2 ধরা হলো। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, অতএব দেখো এই B1 বাই A1 কিউব সমান B2 বাই A2 কিউব হয়। এখানে আরেকটা কিছু বলে দেবে, যেখানে কিন্তু বলা আছে যে A এর বৃদ্ধি হচ্ছে 2:3 অনুপাতে, এটা বলবে যেখানে A1:A2 এটা সমান 2:3, এটি বলা যায়। তাহলে এটা আমরা পাচ্ছি এটি সমান তো এই পাবো, B1 বাই A1 কিউব সমান B2 বাই A2 কিউব সমান এটি পাবো।
এটা খুব সোজা। এটা যখন আমি এ এর মান A1 বসাচ্ছি তখন বি এর মান B1, A1 B1, A2 B2। অবশ্যই এরকম করে লিখতে পারো, A1 B1, A2 B2 লিখতে পারো, দুই প্রস্থ মান। হ্যাঁ, দুই প্রস্থ মান ওইভাবে লিখতে হবে। এ আর বি এর দুই প্রস্থ মান এইভাবে লিখতে হবে। A1 যখন তখন B1, আর A2 যখন তখন B2, এরকম। যেখানে A1:A2 তোমাদের বলা আছে। তাহলে এইভাবে আর তো কিছু ব্যাপারই নেই, এখান থেকে আমরা বলতে পারবো অতএব দেখো এই কে তো আমাদের লাগছেই না, কেটা আমাদের লাগছেই না, অথচ এইখানে আমাদের লিখতে হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? অতএব দেখো এই B1 বাই B2 সমান কি হবে? এটা বাই এটা সমান এটা বাই এটা, A1 কিউব বাই A2 কিউব, এটা একান্তর প্রক্রিয়া। তাহলে দেখো A1 বাই A2 হোল কিউব হয়ে যাচ্ছে, তার মানে 2 এর 3 হোল কিউব মানে হচ্ছে 8 এর 27। অতএব B1:B2 তার মানে 8:27, তো 8:27 অনুপাতে বৃদ্ধি পাবে, 8:27 অনুপাতে বৃদ্ধি পাবে। তার মানে আগে যদি 8K1 থাকতো, এখন হবে 27K1, K1টা গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এইরকম আগে যদি 8K1 থাকতো, এখন হবে 27K1, আগে 8 গুণ থাকলে 27 গুণ, এরকম হয়ে যাবে। 8 কেজি থাকলে 27 কেজি, 8টা থাকলে 27টা, এরকম ব্যাপার। ঠিক আছে, যাই হোক এরকম ব্যাপার হয়েছে। তো বি এর বৃদ্ধি হয়েছে দেখো 8:27 অনুপাতে। এটি লিখে দিলেই হবে যে বি এর বৃদ্ধি হবে 8:27 অনুপাতে। এবারে এগুলো কিন্তু ভালো ভালো অঙ্ক, ছোটো ছোটো অঙ্ক কিন্তু ভালো, খারাপ না। এবারে 5 নাম্বার যাবে, এটাও শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেনে যাবে, খুব সহজে করা যাবে। 5 নাম্বার অঙ্কটাও শর্ট কোশ্চেন। বলা আছে ভি ভ্যারিজেস আর কিউব, ভি ভ্যারিজেস আর কিউব এবং এস ভ্যারিজেস আর স্কোয়ার বলে দেখাও, ভি স্কোয়ার ভ্যারিজেস এস কিউব, ভি স্কোয়ার ভ্যারিজেস, কিছুই নেই, খুব সোজা। এখন অঙ্কটা আমি এইভাবে লিখেছি, অঙ্কটা অ্যাকচুয়ালি ছিল যে গোলকের একটা নিরেট গোলকের আয়তন তার ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরলরেখে থাকে এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের দ্বিঘাতের সঙ্গে সরলরেখে থাকে। তাহলে দেখাও আয়তনের বর্গ পৃষ্ঠতলের ঘনের সঙ্গে সরলরেখে আছে। এইভাবে বলা আছে অঙ্ক, সেটাকে শর্টে লিখে দেওয়া হয়েছে, শর্টে এইভাবে লিখে দেওয়া হয়েছে, মানে অঙ্কটা কিন্তু এইভাবেও থাকতে পারে। কী বললাম? যে গোলকের আয়তন, গোলকের আয়তন 4-3 পাই আর কিউব হয়, তোমরা জানো। তাহলে 4-3 পাই তো কনস্ট্যান্ট হয়, ভি ভ্যারিজেস আর কিউব হচ্ছে। আবার এস হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রে, সেটা 4 পাই আর স্কোয়ার হয়, 4 পাইটা কনস্ট্যান্ট, তাহলে এস ভ্যারিজেস আর স্কোয়ার, সেইটাকেই দেওয়া আছে। তাহলে এখানে দেখো খুব সহজ, দেখো কি সোজা। তোমাদের একটা এদের বর্গমূল যখন করানো হয় তখন দেখো আমরা এরকম করেছি, এক্স ভ্যারিজেস ওয়াই হলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজেস ওয়াই টু দি পাওয়ার এন, এটা লিখতে পারি। আবার এটাও একটা ফর্মুলা করেছিলাম যে এক্স ভ্যারিজেস ওয়াই আর ওয়াই ভ্যারিজেস জেড, তার মানে হবে কি না এক্স ভ্যারিজেস জেড। এই দুটোই আমরা এখানে কাজে লাগাবো, এই দুটোকেই আমরা এখানে কাজে লাগাবো। দেখো কীভাবে, যদি তুমি অন্যভাবে করতে পারো, কে ধরেও করতে পারো, K1 K2 ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ধরার দরকার নেই, সেটাই বলছি। হ্যাঁ, ধরার দরকার নেই, ক্ষেত্রফল এখানে ধরার কোনো প্রয়োজনই নেই। দেখো কীভাবে হবে, বলা আছে দেখো ভি ভ্যারিজেস আর কিউব, তার মানে কি ভি স্কোয়ার ভ্যারিজেস আর টু প্লাস 6 হবে। therefore that implies ভি স্কোয়ার ভ্যারিজেস মানে দুপক্ষে বর্গ করে দিয়েছি আমরা, ভাগটাকে 2 পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, দ্বিগুণ করে দিই, তার থেকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এইভাবে হয়েছে। আবার দেখো এস ভ্যারিজেস আর স্কোয়ার আছে, এখানে ঘাত থেকে 3 গুণ করে দাও, আর স্কোয়ার আছে ঘাত থেকে আরও 3 গুণ করে দাও, 3 গুণ পর্যন্ত বাড়িয়ে দাও, তাহলে এস কিউব ভ্যারিজেস আর টু দি পাওয়ার 6। তার মানে দেখো দ্যাট ইমপ্লাইজ আর টু দি পাওয়ার 6 ভ্যারিজেস এস কিউব। এক্স ভ্যারিজেস ওয়াই হলে ওয়াই ভ্যারিজেস এক্স হয়, তোমরা জানো। এক্স ভ্যারিজেস ওয়াই হলে ওয়াই ভ্যারিজেস এক্স হয়, জানো। তাহলে দেখো এখানে কি পেয়ে যাবে, এ ভ্যারিজেস বি, আবার বি ভ্যারিজেস সি, তাহলে এ ভ্যারিজেস সি। অতএব আমরা পাচ্ছি কি ভি স্কোয়ার ভ্যারিজেস আর টু দি পাওয়ার 6, আর টু দি পাওয়ার 6 ভ্যারিজেস এস কিউব, দ্যাট ইমপ্লাইজ ভি স্কোয়ার ভ্যারিজেস এস কিউব। কোনো কনস্ট্যান্ট বলতে হয়নি, ক্ষেত্রফল কিছু ধরার প্রয়োজন নেই, এমনি করে দেওয়া খুব সহজ। এরপরে
এরপরে ওই যে সময়ের কাজের একটা অঙ্ক করাবো, আমি বলেছিলাম যে ওইরকম একটা অঙ্ক করাবো। ওই 3 নিয়মে করা যাবে না। তোমরা আগে যে ওই 3 নিয়মে করেছো বা ত্রৈরাসিক নিয়মে করেছো সেই নিয়মে করা এখানে যাবে না। এখানে তোমাকে ভেদের তত্ত্বের সাহায্যেই করতে হবে। অঙ্কটা ওই নিয়মে করে দিয়ে তোমার অঙ্কটা উত্তরটা ঠিক হয়ে যাবে, কিন্তু তোমাকে নাম্বার দেবে না। ঠিক আছে? কেমন সেখানে পরিষ্কার লেখা থাকে ভেদ তত্ত্বের সাহায্যে নিরূপণ করো, এরকম বলা যায়। দেখ কি বলা আছে 5 গ্রামে। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা করাচ্ছি। 6 নম্বর অঙ্ক কিন্তু অনেকগুলোই করে দিচ্ছি, চেষ্টা করছি অনেকগুলো অঙ্ক প্রবলেম বেস ভিডিও করার, সেরকম করা হচ্ছে। আবার কিছু সময় থিওরি বেস ভিডিও করা হচ্ছে, তোমরা কিন্তু সেগুলো দেখবে। থিওরি বেসগুলো ভালো করে দেখতে হবে, আবার প্রবলেম বেসগুলোও দেখতে হবে। কেননা এমন এমন প্রবলেম হয়তো পাবে করাচ্ছি যেগুলো বইতে নাই, সেগুলো তোমাদের ভালো করে নিতে হবে। ঠিক আছে? তো সেই জন্যে সবটাই ভালো করে দেখতে হবে। 5 গ্রামের কৃষক সমবায় সমিতি একটা ট্রাক্টর কিনেছে। এইভাবে আছে, গল্প বলা আছে। একটা সমবায় সমিতি আগে লাঙল দিয়ে চাষ হতো, এখন একটা ট্রাক্টর কিনেছে। এই হচ্ছে ব্যাপার। তো আমি অতটা লিখছি না ব্যাপারটা, তোমাদের বইতে আছে, অঙ্কটা দেখে নেবে। তো বলা আছে যে আগে সমিতির 2400 বিঘা জমি আছে। সেই 2400 বিঘা জমি 25টা লাঙল দিয়ে 36 দিনে চাষ হয়ে যাবে। তাহলে দেখেন এরকম আছে, লাঙলকে প্লাউ বলে। হ্যাঁ, ঠিক আছে, লাঙলই লিখি। সংখ্যা, লাঙল সংখ্যা, জমি পরিমাণ, আর এটা একটি বিঘাতে, আর হচ্ছে সময়, এরকম আছে। আবার এখানে ট্রাক্টরও আছে, ঠিক আছে? পরে সেটা কিনেছে। এখন বলতে 25টা লাঙল দিয়ে 2400 বিঘা জমি 30 দিনে চাষ করা যাবে। এটা বিঘে, আর এটা লাঙল সংখ্যা। 25টা লাঙল 2400 বিঘা জমি 30 দিনে চাষ করবে, এরকম বলা আছে। আর কি না, 30 দিন নয়, এটা 36 দিন বলা হয়। এখন অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। এখন অর্ধেক জমি 1200 বিঘা জমি 30 দিনে চাষ করা যায় একটা ট্রাক্টর দিয়ে। এটা আমরা জানি না, এটা দরকার নেই, এখানে এটাও দরকার নেই। তাহলে একটা ট্রাক্টর দিয়ে এটা আমরা বের করবো, আর এটা আমরা বের করবো। একটা ট্রাক্টর দিয়ে 1200 বিঘা জমি 30 দিনে চাষ হয়ে যায়। 25টা লাঙল দিয়ে 2400 বিঘা জমি 36 দিনে চাষ হয়। একটা ট্রাক্টর দিয়ে সেটা 1200 তার অর্ধেক জমি, মানে 2400/2, সেটা 30 দিনে কাজ হয়ে যায়। তাহলে একটা ট্রাক্টর কতগুলো লাঙলের সমান কাজ করে, এইটা আমাদের বের করতে হবে। এই সংখ্যাটা বের করলেই তো আমাদের কাজ হয়ে যাবে। কিন্তু ত্রৈরাসিক নিয়মে করা যাবে না। ত্রৈরাসিকের মতো করে সাজিয়েছি, ত্রৈরাসিক নিয়মে করা যাবে না। কীভাবে করবে সেটি দেখো। আমরা এটা লিখব লাঙল সংখ্যা P, জমির পরিমাণ W বিঘা, এবং দিন সংখ্যা, সময় T দিন হলে। এখন এখানে আমাদের আলটিমেটলি আমাদের পিটাই বের করবে, তাহলে পি এর সঙ্গে একবার ডব্লিউ এর, একবার পি এর সঙ্গে টি এর সম্পর্ক করবো, তাহলে আমাদের যৌগিক ভেদের উপাদান সঙ্গে কাজে লাগাবো। পি ভ্যারিস অ্যাজ 1/t যখন ডব্লিউ স্থির, আর পি ভ্যারিস অ্যাজ ডব্লিউ যখন টি স্থির। এটা তো তোমরা খুব ইজিলি বলতে পারবে। তোমরা জানো যে লাঙল সংখ্যা হচ্ছে আর সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক, লাঙল সংখ্যা সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। তাহলে পি ভ্যারিস অ্যাজ 1/t হবে যখন ডব্লিউ স্থির, মানে তখন জমির পরিমাণটা স্থির রাখতে হবে। আর সময় স্থির থাকলে কী হবে না, লাঙল যত বেশি হবে তত বেশি জমি চাষ হবে। তার মানে পি ভ্যারিস অ্যাজ ডব্লিউ যখন ডব্লিউ টি স্থির। এগুলো তুমি নোটেশনগুলো আলাদা আলাদা দিতে পারো। পি টি ডব্লিউ যে দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই, অন্য কিছু দিতে পারে, কোনো অসুবিধা নেই। ABC-ও দিতে পারে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে যৌগিক ভেদের তত্ত্ব কী বলে আমাদের, না এই দুটোর সঙ্গে কী হবে না, এইভাবে হবে, এই দুটোর গুণফলের সঙ্গে যৌগিক ভেদ থাকবে।
তার মানে কি p ভ্যারিয়েস w বাই t যখন w ও t উভয়ই পরিবর্তনশীল অথবা উভয়ই চলমান লিখে দিই যৌগিক ভেদের তত্ত্বানুযায়ী ওই জন্যই বলে দেয় যে যৌগিক ভেদের উৎপাদ্য অনুযায়ী বা ভেদ তত্ত্বের সাহায্যে নিরূপণ করে যৌগিক ভেদের তত্ত্বানুযায়ী আমরা এটা লিখতে হবে p ভ্যারিয়েস w বাই t যখন w আর t উভয়ই চলে মানে আমরা কিন্তু এই দুটোর জন্য দুটো ভেদ ধ্রুবক ধরবো না একটাই ভেদ ধ্রুবক ধরবো সেই জন্য এই যৌগিক ভেদের উপপাদ্য আমরা কাজে লাগাবো ঠিক আছে তাহলে কি হবে না অতএব p সমান হয়ে গেল দেখো k ইনটু w বাই t এরপরে তো এক প্রস্থ মান বলা আছে কি না কি আছে না w এর মান আর t এর মান বলা আছে p এর মান বলা আছে যখন w সমান 2400 আর t সমান 36 তখন p সমান দেখো 25 বলা আছে দেখবে যখন w সমান 2400 এবং p সমান 36 তখন p সমান 25 অতএব লিখে দাও অতএব নিয়ে বসিয়ে দাও অতএব দেখো 25 is equal to k into 2400 by 36 তাহলে k এর মান আমরা পেয়ে যাবো k এর মান কত হচ্ছে অতএব k সমান হবে দেখো 25 into 36 by 2400 এরকম 12 দিয়ে কাটাকাটি যাবে 12 2 25 আগে 200 দেখো এটা সমান 3 এর 8 হয়েছে 3 এর 8 k এর মান হয়েছে 3 এর 8 কিন্তু তোমাকে এইভাবেই বের করতে হবে ওখানে যেমন আগে ধরে আছে নিয়ম করেছো এখানে সেটা কাজে লাগালে হবে না তাহলে k এর মান 3 এর 8 পেয়ে গেলে আমরা এখানে বসি তো p সমান 3 এর 8 ইনটু এটা অতএব দেখো p সমান 3w বাই 8t এরকম আমরা পেয়েছি 3w বাই 8t এরকম পেয়েছি এবারে w এর মান বলা আছে আর t এর মান বলা আছে তাহলে p কত হবে কত হ্যাঁ এখন w সমান 1200 ও p সমান 30 হলে p সমান কত হবে না 3 into 1200 divided by 8 into 30 দেখো 30 হচ্ছে 40 তাহলে 8 5 40 তারপর তাহলে 15টা মান দিয়ে ওইটা করতে পারে আসলে একটা ট্রাক্টর দিয়ে করে দেয় 15টা লাঙল 1200 বিঘা জমি 36 দিয়ে চাষ করতে পারবে আর সেটা একটা ট্রাক্টর দিয়েই কাজ হয়ে যায় তাহলে একটা ট্রাক্টর কটা লাঙলের সমান কাজ করে 15টা হ্যাঁ অতএব একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান কাজ করে এটি হচ্ছে অঙ্ক ওকে খুব ইজি ঘাবড়ানোর কিচ্ছু নেই খুব সহজ অঙ্ক একটু এটা লেখাটা একটু দেখে নিলে বুঝে নিলেই কিন্তু হয়ে যাবে কিছু নেই খুব সহজ হ্যাঁ কিন্তু দুই রাশিতে করা যাবে না একটু বলে আর আমি এটা আমার সুবিধের জন্য আমি এটা লিখে রেখেছি এটাকে লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই এটা লিখতে হবে না এটা কিন্তু লেখার দরকার নেই জাস্ট আমি তোমাদেরকে দেখাবো বলে ওটা লিখে রেখেছি আর কিছু না এইভাবে হয়ে যাবে তাহলে এখানে পরে লিখতে হবে অতএব একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান কাজ করে এরপরে একটা অঙ্ক দেখো ওই বড় কোশ্চেন পড়ে এটিও কিন্তু বড় কোশ্চেন পড়ে এটা দেখিয়ে দেওয়া হলো এই সময় কাজের একটা অঙ্ক দেখিয়ে দিয়েছি খুব ধরনের একটা অঙ্ক দেখিয়ে দিয়েছি ওই অঙ্কগুলি ভালো বইতে যেগুলো আছে সেগুলোর মধ্যে ভালো অঙ্ক তারপর এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক সে ওয়াই সমান 2x - 3y ওরকম একটা অঙ্ক দেখিয়ে দিয়েছি সবগুলোই একটা করে টাইপ দেখিয়ে দেওয়া হচ্ছে এবারে যদি এ বি এটা 7 নম্বর যদি এ বি এইচ এল এম বাস্তব ধ্রুবক হয় এবং ax স্কয়ার plus 2hxy plus by স্কয়ার ভ্যারিয়েস z স্কয়ার এবং
lx plus my ভ্যারিজ অ্যাজ z হয় তবে দেখাও x ভ্যারিজ অ্যাজ y এইরকম একটা অঙ্ক। এই অঙ্কটা তোমাদের মনে হয় বইতে নেই, বইতে মনে হয় নেই, মনে হয় নেই, থাকতেও পারে নেই, মনে হচ্ছে নেই। কি এটা অঙ্ক কিন্তু কঠিন অঙ্ক নয়, দেখে মনে হচ্ছে বিরাট কোথায় কঠিন হবে, তা কিন্তু নয়। ওই যে একটু আগে বললাম এক্স ভ্যারিজেস ওয়াই বলে এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার দেখা যায়, এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজেস ওয়াই টু দি পাওয়ার এন হবে, সেই এক্স স্কোয়ার ভ্যারিজেস ওয়াই স্কোয়ার করবো আমরা এই জায়গাটাতে। দেখো কি আছে সলিউশন, আমাদের দুটো জিনিস আছে, একটা এটা আছে একটা ওইটা আছে, তা আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ভ্যারিজেস জেড স্কোয়ার এটা দেওয়া আছে। আমি লিখব এটা, তার মানে আমরা পাচ্ছি যে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার সমান k1z স্কোয়ার। এইটা আছে, এইটা আমরা এক নম্বর ধরবো, এখানে লিখে দেব k1 নট ইকুয়াল টু 0 ধরবো। আরেকটা আমি একসঙ্গে লিখতে পারবো না, সেটা পরে করছি, আর একসঙ্গে লিখেও করতে পারবো, কোনো অসুবিধা নেই, একসঙ্গে লিখেই করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আগে ধরলে আগে মানে k2 স্কোয়ার এরকম হয়ে যাবে, আগে ওটা ধরবো না, আমরা লিখবো যে lx প্লাস my ভ্যারিজেস যে আগে আমি স্কোয়ার করে দিই, তারপরে বলছি lx প্লাস my হোল স্কোয়ার ভ্যারিজেস জেড স্কোয়ার। এইটা করে নিয়ে তারপরে জাস্ট k2 বসাবো, না মানে কি হতো আগে যদি আমি k2 বসাতাম তারপর বড় করতাম তাহলে কিন্তু k2 স্কোয়ার হয়ে যেত। এমন কিছু নয়, k2 স্কোয়ারও করা যাবে, k2 স্কোয়ারের বদলে অন্য একটা ধ্রুবক তোমাকে ধরে নিতে পারো, বা k2 স্কোয়ারও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে কি পাচ্ছ, দ্যাট ইমপ্লাইজ দেখো lx m স্কোয়ার x স্কোয়ার প্লাস 2mxy প্লাস m স্কোয়ার y স্কোয়ার সমান k2z স্কোয়ার। তাহলে k2 সমান আমরা বলবো এখানে বের হবে, দুটো এটা ইকুয়েশন আমাদের পাওয়া যাবে, এটা এক নম্বর ইকুয়েশন, এটা দু নম্বর ইকুয়েশন। এক নম্বর ইকুয়েশন আর দু নম্বর ইকুয়েশন থেকে যদি জেড স্কোয়ারকে অপনয়ন করে দিই কি পাবো, জেড স্কোয়ারকে আমরা অপনয়ন করি, জেড স্কোয়ারকে অপনয়ন করতে গেলে সবসময় অপনয়ন করতে গেলে তোমরা ওই গুণ করে বিয়োগ করবে, তা তুমি নাও করতে পারবে, দুটোকে ভাগ করে দিলে তো জেড স্কোয়ার অপনয়ন হয়ে যাবে, তাই না? আমি যদি এটা বাই এটা করি তাহলে তো জেড স্কোয়ার অপনয়ন হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আমরা এরকম বলবো অতএব আমরা পাচ্ছি না, লিখছি না, একবার লিখে দিচ্ছি x স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ডিভাইড বাই lx স্কোয়ার প্লাস 2mxy প্লাস m স্কোয়ার y স্কোয়ার m স্কোয়ার y স্কোয়ার সমান দেখো আমরা পাবো k1/k2। k1/k2 তো একটা ধ্রুবক, সেটার পরিবর্তে আমরা একটা কিছু অন্য ধ্রুবক ধরতে পারি, m ধরতে পারি বা অন্য কিছু ধরতে পারি। দেখো সব যদি আমি ওরকম করে দিই তাহলে দেখো আমরা কি পাবো, মানে এটা অ্যাকচুয়ালি এরকম পাবো। দেখো আমরা যদি কোণাকুণিও গুণ করি তারপরেও যদি করি তাহলে কি পাবো, দেখো পাবো ax স্কোয়ার এরকম পাবো, 2hxy এরকম পাবো, প্লাস by স্কোয়ার এটি সমান 0 পাবো। তাহলে কি করেছি, a b c a h b এগুলো তো কি কত সেগুলো লিখে দিতে পারো কত দেখো k2a মাইনাস k1x স্কোয়ার সমান হবে a, যেখানে তুমি না লিখতে হবে a সমান k2a মাইনাস k1l স্কোয়ার, b সমান হবে দেখো b সমান হবে k2b মাইনাস k1m স্কোয়ার, আর h সমান হবে 2 তো আমরা নিয়ে নিয়েছি, তার মানে k2h মাইনাস lmk1 k2h মাইনাস lmk1 এগুলো সবই কিন্তু ধ্রুবক, কেননা a b h lm আবার k1 k2 সব ধ্রুবক, তার মানে a b h সব ধ্রুবক। এইরকম একটা ইকুয়েশন আমরা পেয়েছি। এইখান থেকে তোমাকে x ভ্যারিজ অ্যাজ y দেখাতে হবে, x ভ্যারিজ অ্যাজ y দেখাতে হবে।
কীভাবে দেখাবো? সেটাও খুব ইজি ব্যাপার, এমন কিছু ব্যাপার নয় এখান থেকে এক্স ভার্সেস ওয়াই দেখানো। দেখো আমরা এইরকম একটা ইকুয়েশনের মতো পেয়েছি এ এক্স স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিয়েছি এটা ওয়াই স্কোয়ার দিয়ে আগে ভাগ করে দেবো। তাহলে দেখো এ ইন্টু এক্স বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এইচ ইন্টু এক্স বাই ওয়াই প্লাস বি সমান 0। আমি ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছি, ভাগ করে দিলেই কি হবে? কিন্তু এক্স বাই ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? এক্স বাই ওয়াই এর একটা দ্বিঘাত সমীকরণ, এক্স বাই ওয়াই এর মান আমরা পাবো দ্বিঘাত সমীকরণে যে সূত্রাচার্যের সূত্র আছে সেখান থেকে। তাহলে দেখো এখান থেকে এক্স বাই ওয়াই সমান আমরা খুব সহজেই পেয়ে যাবো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার